আমরা মানবতার সেবায় রাজনীতিতে অনেক কথা বলি, আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি না। কর্মক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারি না। জাফরুল্লাহ ভাই একটা এমন মানুষ ছিলেন, উনি যা বলতেন উনি কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য, ইংরেজিতে বল টু মুভ হেভেন এন্ড আর্থ, উনি কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতেন না। এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করে সবকিছু করেছেন। আপনি বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্য কেন্দ্র, জনসেবা, ক্যান্সারের উপরে যে আমরা এত দীর্ঘ বক্তৃতা শুনলাম ডাক্তার রাস্কিন সাহেবের থেকে শুরু করে রাজনীতির ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে যে কাজটা উনি হাত দিয়েছেন, উনি কর্মক্ষেত্রে সেটা প্রমাণ করেছেন। বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না এবং সশরীরে নিজে ফিজিক্যালি মুভ করেছেন, যেখানে প্রয়োজন যেটা করে সেটা করেছেন। এবং ওনার কাজগুলো আসলে মৌলিক কাজ। বাংলাদেশে যে চিকিৎসার ক্ষেত্রে ওনার অবদান, আজকে যে ওষুধ নীতির কারণে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধকে নিয়ে আসা, এটা যে কত বড় একটা অবদান স্বাস্থ্য ক্ষেত্রে, এটা অনেকে হয়তো অনুধাবন করতে পারে। এই খালি উনি ও বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা, ঔষধ নীতি নিয়ে যে কার্যক্রমটা করেছেন, উনি কিন্তু কোনো পাবলিসিটিতে যান নাই। আসলে জাফরুল্লাহ ভাইয়ের যে সেবামূলক যে নিবেদিত কাজগুলি উনি করেছেন জনমানুষের সেবার উপর, ওনার কোনো পাবলিসিটি মেশিন ছিল না, এখনো নাই। ওনার যদি সত্যিকার অর্থে একটা পাবলিসিটি মেশিন থাকতো, উনি কিন্তু বিশ্বব্যাপী খ্যাত একজন মানুষ হতে পারতেন, সারা বিশ্বের মধ্যে একজন খ্যাত মানুষ হতে পারতেন। কিন্তু ওই যে সেটাতে উনি বিশ্বাস করেন নাই, সেদিকে ওনার মনোযোগ ছিল না। উনি সত্যিকার অর্থে যারা নিবেদিত প্রাণ, আপনি বিশ্বের সব বড় মানুষগুলো যদি আপনি তাকান, যারা কিন্তু সত্যিকার অর্থে জনসেবা নিবেদিত জনগণের সেবায় ছিলেন, কেউ কিন্তু পাবলিসিটিতে যান না। পাবলিসিটিতে গেলে উনি হয়তো বিশ্বের অনেক বড় একটা সম্মান পেতে পারতেন, সেদিকে যান নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় মানুষের। এবং বাংলাদেশের মানুষের অধিকার, এই যে বলেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ব্যাপারে যে ওনার কাজগুলো, এগুলো কিন্তু সব ব্যক্তিগত পর্যায়ে। উনি কোনো ইনস্টিটিউশনালি কোনো কাজ করেন নাই, প্রাতিষ্ঠানিকভাবে কিছু করেন নাই। যেখানে যা দরকার সেই জন্য উনি হানা দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। সবার মধ্যে দেশের জন্য ভালোবাসার মাধ্যমে এক জায়গায় আসার যে প্রেরণা, সেটা উনি জুগিয়েছেন। এবং উনি কারো কাছে যেতে দ্বিধাগ্রস্ত হন নাই। আমার মতো একজন ছোট রাজনীতিবিদ, জাফরুল্লাহ ভাই কতবার যে আমার সাথে কথা বলেছে, কতবার যে টেলিফোন করেছেন। আর ওনার টেলিফোন মানে তো উনি জাফরুল্লাহ ভাই যে বুঝতে পারছেন না যে আমার টেলিফোন টোটালি গভর্নমেন্টের সার্ভেইলেন্স, আমার স্ত্রীর টেলিফোন সার্ভেইলেন্স, আমার ছেলের টেলিফোন গভর্নমেন্ট সার্ভেইলেন্স, আমার বাসার যারা কাজ করে আমার ড্রাইভার সহ সব সার্ভেইলেন্স। জাফরুল্লাহ ভাই এটা বুঝাতে পারিনি আমি কোনোদিন। জাফরুল্লাহ ভাই, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি আমার যে কথাগুলো বলছেন, সব কিন্তু সরকারের লোকজন সরাসরি এগুলো সব শুনতেছে। কিন্তু উনার তো সেই ব্যাপারে, উনি যে এত সাহসী মানুষ, একটা দুঃসাহসী মানুষ, যে উনি এই ব্যাপারে ওনার কোনো কি বলে তোয়াক্কা করতেন না উনি। কারণ ওনার মনে হচ্ছে আমি তো বাংলাদেশের, উনি তো নিজের জন্য কাজ করছেন না, উনি বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য দেশপ্রেমিক মানুষ হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন খোলাখুলি ভাবে। এবং ওরা যে এই খবরগুলো পাচ্ছে, ওরা যে এই খবরগুলো জানছে,
উনি সেই ব্যাপারে ওনার কোনো তোয়াক্কা নাই। এবং এই খবর পাওয়ার পরে যে সরকার কি কি ব্যবস্থা নেবে সেটা উনি চিন্তা করতেছেন। এরকম একটা মানুষ যার মনকে উজাড় করে দিয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য জাফরুল্লাহ ভাই কাজ করেছেন। আমি তো বলছি ওনার সার্বিক যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে, এই যে উনি লন্ডনের একটা লাইফ ফেলে এসে স্বাধীনতা যুদ্ধ করেছেন, যুদ্ধের পরে পুরো যুদ্ধ একজন হাসনাত যে ভালোভাবে বলেছেন যে মুক্তিযোদ্ধা, উনি মুক্তি পর্যন্ত মুক্তিযোদ্ধাই ছিলেন, আমৃত্যু মুক্তিযোদ্ধা ছিলেন, সঠিকভাবে বলেছেন। উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। তো আমি তো বলছি ওনার যদি মূল্যায়ন করতে হয়, আমাদের একটা ছোটখাটো এই পরিসরে জাফরুল্লাহ ভাইয়ের অবদান আমরা মূল্যায়ন কি আর করবো? আমরা বলতে পারবো কিছু কথা। এই আমাদের কি বলে শফিক হক, আমাদের সাইফুল হক ভাই যেটা বলেছে, আসলে পাঠ্যপুস্তকে যদি জাফরুল্লাহ ভাইয়ের সম্বন্ধে পড়াইতে না পারে তাহলে কার সম্বন্ধে পড়াবেন আপনার? কার সম্বন্ধে পড়াবেন? এবং যে লোকটা বিশ্বখ্যাত হতে পারতেন পাবলিসিটির মাধ্যমে, সেই লোকটা নীরবে চলে গেছে, কোনো সময় তোয়াক্কা করেনি। তো সুতরাং আমাদের দায়িত্ব এইসব মানুষ যখন, এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থভাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজ করার মানুষগুলো আসবে, আমরা যদি তাদেরকে সম্মানটা দিতে পারি, আমরা যদি তাদেরকে সেই জায়গায় তাদের কাজের মূল্যায়ন করতে পারি, এটা আমাদের দায়িত্ব জাফরুল্লাহ ভাইয়ের জন্য করা, সবার জন্য করা। এবং ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে, উনি যে কাজগুলো করেছেন সেগুলোকে সমর্থন করা, এগুলোকে প্রয়োজনীয় আমাদের সহযোগিতা করা, যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে ওনার প্রতি আমাদের সম্মান দেখানো, এটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি আগামী দিনে। এবং হয়তোবা আমাদের সুযোগ থাকলে আগামী দিনে আমরা সেটা করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। এটা দায়িত্ব হিসাবে কোনো কারো প্রতি এটা ইয়ের বিষয় না, এটা দায়িত্ব হিসাবে আমাদের জাতি হিসেবে আমাদের করা উচিত এই বিষয়ে। ধন্যবাদ। আজকে জাফরুল্লাহ ভাই, এই যে জাফরুল্লাহ ভাই তো দেখে যেতে পারেন নাই, শেখ হাসিনার পতন, পলায়ন দেখে যেতে পারেন নাই, এটা একটা আমাদের সকলের দুঃখ। আমরা দেখতে পেরেছি, কিন্তু জাফরুল্লাহ ভাই দেখে যেতে পারেন নাই। কিন্তু এই যে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন, এই ফ্যাসিস্টের পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের ভূমিকা সম্বন্ধে কি আমরা কেউ বলতে পারছি? এটা কি বলছি? কারা এই পতনকে কারা এটা ক্যাপিটালাইজ করতেছে, এটাকে মূলধন কারা করছে? এই শেখ হাসিনার পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের অবদান, এই যে আমাদের মধ্যে যে একটা ঐক্যবোধ সৃষ্টি হয়েছে, এটি কিন্তু জাফরুল্লাহ ভাইয়ের অবদান। আমরা যে সব ঐক্যবদ্ধভাবে আমরা যে 42টা দল আমরা যুগপৎ আন্দোলনে গিয়েছি, তারপরে গণতন্ত্র মঞ্চ সৃষ্টি হয়েছে জাফরুল্লাহ ভাই এবং আমরা সবাই মিলে, এই যে বলেছে যেখানে দরকার সেখানে গিয়েছে। বেগম জিয়ার কাছে কতবার গিয়েছেন, আমার মতো একটা সামান্য রাজনীতিবিদ কতবার আমাকে উনি অনুরোধ করেছেন যে এই মানুষটার কারণে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেটাই ছিল শেখ হাসিনার পতনের মূল কারণ। পরবর্তী হচ্ছে ওনার কার্যক্রমগুলো, আমরা কর্মসূচি পালন করেছি, কিন্তু এই যে জাতীয় ঐক্য, যে ঐক্যমত এই ফ্যাসিস্টের পতনের জন্য জাফরুল্লাহ ভাইয়ের অবদান। আজকে কেউ কত কৃতিত্ব দিচ্ছে, কৃতিত্ব দিয়ে তাদের ক্ষমতার কত অপব্যবহার করছে, অথচ যারা অবদান রেখে গেছেন তাদের সম্বন্ধে কোনো কথা নেই, তাদের কোনো মেনশন নাই কোথাও। এইটা আমাদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। এবং যেই শেখ হাসিনার পলায়ন পর যে বিষয়গুলো, এই যে আমি একটা কথা বলি, আমাদের যখন আমাদের মহাসমাবেশ ডাকা হয়েছে বিএনপি, সেটা ছিল পল্টনে করার কথা ছিল, আমাদেরকে সেই পল্টনে করতে না দিয়ে গোলাপবাগ বলে একটা জায়গা, আপনারা জানেন বোধহয়, ওই সভাটা আমাদেরকে ওখানে
আমাদের শিফট করা হয়েছে এবং প্রায় সিনিয়র নেতা সবাইকে জেলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত ওইটা আমরা গোলাপবাগে করেছি। ওখানে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম যেটা হয়েছে সবসময়। সভা চলাকালীন হঠাৎ করে হুইল চেয়ারে এক ভদ্রলোক স্টেজে উঠে গেল, হুইল চেয়ারে স্টেজে উঠে গেল। আমি খেয়াল করি নাই। আমাকে আমাদের একজন নেতা ছিল, জাফরুল্লাহ ভাই আসছেন। কি বলবো, জাফরুল্লাহ ভাই এইভাবে এইখানে একটা জনসভা, কথা নাই বার্তা নেই। এখন ওনাকে কিভাবে সম্বোধন করবে এটাও আমরা খুঁজে, কারণ উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি গিয়েছেন ওনার নিজের একটা, উনি তো একটা প্রতিষ্ঠান হতে পারে, উপস্থিত হয়ে গেছে। এই যে ওনার যে তাগিদটা, এই যাওয়াটা কেন, ওনার একটা রাজনৈতিক তাগিদে ওখানে গিয়েছে। দেশকে মুক্ত করার যে আন্দোলন, এই স্বৈরাচারকে বিতাড়িত করার যে আন্দোলন, ওনার সেই তাগিদটা বোধ করে কিন্তু উনি সেই দিন জনসভায় উপস্থিত হয়েছেন। ওনার দরকার ছিল না, তো না, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই লোকটা কত স্ট্রংলি, কি কঠিনভাবে এটা উনি অনুভব করেছেন যে এই আন্দোলনটা তো আমাকে সফল করতে হবে। এই আন্দোলন যদি সফল না হয় এই ফ্যাসিস্টকে বিতাড়িত করা যাবে না। তিনি নিজে উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে, হুইল চেয়ারে, অসুস্থ, মৃত্যুর দিকে উনি যাচ্ছেন, তার জেনেও করেছেন। কত বড় একটা কমিটমেন্ট থাকলে একটা মানুষ সেই জায়গায় যেতে পারে, চিন্তা করে রাখুন। এই মানুষটার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমি তো জানিয়ে শেষ করতে পারবো না। আমরা এটাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে জাফরুল্লাহ ভাইয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সেই এই 24-এর সফলতা থেকে শুরু করে যে আমাদের মুক্ত চিন্তার একটা দেশ করার, যে মুক্ত চিন্তার একটা দেশ, যে বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে একটা দেশ গড়ার যে চিন্তা, সেটাকে সমুন্নত রাখার জন্য আমাদের ঐক্যমতের যে জায়গাটা ছিল, জাফরুল্লাহ ভাই সেটার একটা ভিত্তি স্থাপন করে গেছে। সেই ভিত্তির উপর আমরা সবাই মিলে কাজ করতে হবে। এখন সেই প্রেক্ষাপটে যদি আমাকে আজকের প্রেক্ষাপটে দু চারটা কথা বলতে হয়, স্বাভাবিকভাবে আমরা কোথায়, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা কোথায় গেছি আজকে, আমরা কি সেটার উপর কি আগামীর বাংলাদেশ করতে পারবো? যে পলায়ন, ফ্যাসিস্ট স্বৈরাচার পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো, আমরা ধারণ করতে পারবো? সেই বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য। তাই আমাদেরকে বাংলাদেশের মানুষের যদি মালিকানা ফিরিয়ে দিতে হয়, তার মূল ভিত্তি হচ্ছে, তার বাহক হচ্ছে যে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এর কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই। যে গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার, সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। আমরা সেই কাজের আশেপাশে নাই, কিন্তু আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি, মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে, আমাদের মধ্যে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে। এখানে সংস্কারের কথা বলা হচ্ছে। এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক। আমরা 31 দফা সংস্কার দিয়েছি, তার আগে 27 দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার আগে 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন এখন যারা সংস্কারের কথা বলেছে, এদের কারোর চেহারা আমরা দেখি নাই, আর এদের অনেকে রাস্তায়ও ছিল না। এরা এখন যারা বড় বড় কথা বলছে, এর বেশিরভাগ লোককে চেহারা দেখি নাই আমরা আন্দোলন সংগ্রামে। আর এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে চেহারা উঁকি ঝুঁকি মেরেছে, যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয় না।
এখন গর্ত থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে, সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদেরকে। আরে শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটাকে তো মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে, নতুন বাংলাদেশ আমরা গড়ব, এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি। আমরা নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কারের কথা বলছি না তো, আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি। 27 দফা বিএনপির ছিল, আমরা যখন যুগপথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে এটা 31 দফায় নিয়ে যাওয়া হয়েছে। এবং 31 দফার সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেই কথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 31 দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছি, লোকজনের কাছে তুলে ধরছি 31 দফা। ইতিপূর্বে কোনোদিন দেখেছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে? এর আগে কোনোদিন দেখেছেন আপনারা? কোনোদিন দেখেন নাই। এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তাদের সমর্থন চাচ্ছে। কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই, বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দেই নাই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি, বিভিন্ন বক্তারা বলেছেন, পরিষ্কারভাবে বলেছি, যে সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে, সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। তা আমরা তো অপেক্ষা করছি ঐক্যমত কোথায় হবে। ওনারাও বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে, আমরাও বলছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না কেন? আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি ওখানে, ওইটা বলতে দ্বিধা কোথায়? ওইটা না বলে খালি সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আরে সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে, আরে বলুন না কোথায় ঐক্যমত হয়েছে। এই কথাটা জানাচ্ছে না তো জাতিকে। আর যদি ঐক্যমত যেখানে হবে না, সেইখানে আমরা কেউকে বাংলাদেশের এখনো মালিক বানাই নাই, তারা আমাদের জন্য সংস্কার করে যাবে। যেখানে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে, জনগণের কাছে যাবে, তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, সেইখানে বাকি সংস্কার হবে, যেগুলোতে ঐক্যমত হবে না। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি মনে করে তাদেরকে ওই শেখ হাসিনার মালিকানা এখন অন্য কারো হাতে গেছে, তারা দেশের সিদ্ধান্ত নেবে, জনগণ কি চায় না চায় তার কোনো তোয়াক্কা করবে না, সেই মালিকানা কাউকে দেওয়া হয়নি। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, তারা সিদ্ধান্ত নেবে। যেখানে ঐক্যমত হবে না তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনের কি সংস্কার হবে। সংসদে আলাপ হবে, আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদের বাইরেও আলোচনা হবে, তারপরে এগুলো সংসদে পাশ হবে। গণতন্ত্র যদি বিশ্বাস করি, এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এখানে একটাই পথ, আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি। শেখ হাসিনা যে স্বৈরাচার, খুদে খুদে স্বৈরাচার রেখে গেছে, আমি তো তার লক্ষণ দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যাওয়ার এই 15 বছরে আমাদের মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করেছে। আমাদের কথাবার্তায়, আচরণে এরকমের প্রকাশ পাচ্ছে। আপনি জিম্মি করে আপনি আপনার কি বলে নিজের সুযোগ সুবিধা মতো আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে। সেটা তো বাংলাদেশে আর হবে না, ওটার দিন শেষ হয়ে গেছে। যেখানে ঐক্যমত হবে না, আমাকে জনগণের কাছে যেতে হবে।
এর বাইরে কোনো সুযোগ নেই কিছু করার। কাউকে মালিকানা দেওয়া হয় না যে তারা বসে বসে সংস্কার করবে আর আমরা সব মেনে নেব তাদের কথা, সেটা তো বাংলাদেশে হওয়ার সুযোগ নেই। সুতরাং আজকে আরো কথা আছে, যেটা হচ্ছে এই যে একটা দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। এই যে মানবিক করিডোরের অর্থটা কি, এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি? কি স্বার্থে, কার স্বার্থে? এই প্রশ্নগুলো তো সামনে চলে আসছে। এবং কারা এর পেছনে কাজ করছে? এই লোকগুলো কারা? নির্বাচিত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে করতে হবে। এবং নির্বাচিত হলেও যদি কালকে নির্বাচিত সরকার হয় বাংলাদেশে, তাদেরকে এই ধরনের সিদ্ধান্তে আসতে হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে করতে হবে। এগুলো সহজ ব্যাপার? একটার পর একটা সিদ্ধান্ত, এই যে বিনিয়োগের, এই যে একটা মানে মনে হচ্ছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে আচার আচরণের ভাবভঙ্গি কথাবার্তা এরকম, এখানে বিনিয়োগের একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশে। গত 9-10 মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। কারণ নাম বলতে চাই না আমি, কেউ তো বোকা না। যতদিন বাংলাদেশের নির্বাচিত সরকার না আসবে, কোন বিনিয়োগ বাংলাদেশে কোন বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে এটা। তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা, নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো শর্ট টার্ম ব্যাপার না, এটা লং টার্ম ব্যাপার। যতক্ষণ বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে না, স্থিতিশীল দেশ হবে না, তারপরে সেই সরকারের বিনিয়োগ, তারপর নীতিমালা কি হবে, চিন্তা ভাবনা দেখে বাংলাদেশে বিনিয়োগ আসবে। কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগের স্বর্গরাজ্য হয়েছে। তা আমি তো ছিলাম ওখানে, বিনিয়োগ যে সম্মেলন হয়েছে, আমরা তো তাদের সাথে কথা বলেছি। তাদের একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন কবে হবে? যারা আসছে একটা শেষ প্রশ্ন করছে। সব বুঝলাম, ভাই আপনাদের নির্বাচনটা কবে এটা বলে না, এটা হচ্ছে শেষ প্রশ্ন। তো এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই কথাগুলো শেখ হাসিনাও বলতো, আপনাদের মনে নেই? আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো নির্বাচন এগুলো তো প্রয়োজন না আপাতত। মানবাধিকার এগুলো তো ইম্পর্টেন্ট না। আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি। তাই এখন মনে হচ্ছে এরকম কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি ইদানি, যে আমি তো এখানে অনেক কিছু হচ্ছে। আমি তো বলছি কারো চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না। বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না, বিদেশিরাও করবে না। এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার। কেন এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখে এমন বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। নির্বাচিত সরকার ব্যতীত অর্থনৈতিক কার্যক্রম আপনি বিনিয়োগের মাধ্যমে দেশের যে আগামী দিনে যে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর যে বড় বিষয়টা আছে সেটা সম্ভব হবে না। যাই হোক, আমরা এখন সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ আছি। জাতি, অনেকে বলছে জাতিকে দ্বিধা বিভক্ত হচ্ছে। আমি কোনো দ্বিধা বিভক্ত দেখছি না। একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি জিম্মি করে বাংলাদেশকে মনে করে তাদের জায়গায় নিয়ে যাবে, সেটা বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।
গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে, নির্বাচনী জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে, এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্যবদ্ধ। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই, এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে, সরাসরি ভোটে, যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে, বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যতীত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো শুরু হয় নাই। আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে, এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে, তরুণ প্রজন্মের মধ্যে আছে, সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে প্রশ্ন। নির্বাচন বন্ধ করে নয়, নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে, এর বাইরে কিছু করার সুযোগ নাই কিন্তু। সুতরাং যারা আজকে দ্বিধাগ্রস্ত করে এই যে বিভক্তির কথা বলছে, কোনো বিভক্তি নাই, আমি কোনো বিভক্তি দেখছি না। চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ একটা কথা বলেছে, পৌর গ্রাউন্ডের মতো মাঠ ভর্তি হয়ে তার 3 গুণ মানুষ রাস্তায় ছিল যারা ঢুকতে পারে না। লক্ষ লক্ষ তরুণদের কথা। সুতরাং দেশটা বিভক্ত কোথায়? আমি তো কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না। আমি তো দেখছি সবাই তরুণরা ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যবদ্ধ, গণতন্ত্রের সংগ্রামে জয়ী হতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এর বাইরে কিছু করার সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ।